প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের দশম শ্রেণীর জন্য যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয় থেকে পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই অধ্যায়টি নতুন অধ্যায় নয়, এই অধ্যায় হচ্ছে তোমাদের রিভিশন অধ্যায় এবং এই অনলাইন ক্লাসগুলোতেও আমি এই অধ্যায়ের উপরে বেশ কিছু ক্লাস আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, এতে করে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আজকে একটি সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। দেখো, বেক্সিমকো লিমিটেডের একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ বলা হয়েছে 10 লক্ষ টাকা এবং অবশিষ্ট মূল্য 2 লক্ষ টাকা। প্রথম থেকে 4 বছরের নেট মুনাফা এখানে দেওয়া আছে, যথাক্রমে 2 লক্ষ টাকা, 1,80,000 টাকা, 2,20,000 টাকা এবং 2,50,000 টাকা। অবচয়ের কথা বলা আছে প্রতি বছর 1 লক্ষ টাকা। অবচয়ের কথা কিন্তু দুইভাবে বলা থাকতে পারে। একটা হলো অবচয় সরলরৈখিক পদ্ধতিতে নির্ধারিত হয়, আর একটা এখানে দেওয়া থাকতে পারে, এরকম যেভাবে অ্যামাউন্ট দেওয়া আছে সেভাবে দেওয়া থাকতে পারে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্রের মাধ্যমে বের করতে হয়। সেটি হলো, অবচয়ের সূত্রটা কি? তখন যদি সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করে, অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ মাইনাস অবশিষ্ট মূল্য, এটাকে ভাগ দিতে হয় মোট বছর দিয়ে। প্রাথমিক বিনিয়োগ থেকে অবশিষ্ট মূল্য বাদ দেব, ভাগ করব মোট বছর দিয়ে। এই সূত্রের সাথে মিল রেখে আরেকটি আছে, সেটি কিসের জানো? গড় বিনিয়োগ। এই দুইটা তোমরা মিলিয়ে ফেলো। গড় বিনিয়োগের সূত্রটা আমি একটু এখানে লিখে পার্থক্যটা বোঝাই। গড় বিনিয়োগের ক্ষেত্রে আমরা সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ প্লাস অবশিষ্ট মূল্য প্লাস অবশিষ্ট মূল্য ভাগ হবে 2 দিয়ে। তাহলে দেখো, এই দুইটা সূত্রের পার্থক্য কি? এখানেও প্রাথমিক বিনিয়োগ আছে, এখানেও আছে। এটাতে অবশিষ্ট মূল্য আছে, এখানেও আছে। এটাতে প্লাস আর এটাতে হলো মাইনাস। এখানে মোট বছর দিয়ে ভাগ করতে হয় অবচয়ের ক্ষেত্রে। যতগুলো বছর থাকবে, 5 বছর থাকলে 5 বছর, 4 থাকলে 4, 3 থাকলে 3, এভাবে। কিন্তু গড় বিনিয়োগ যত বছরই থাকুক না কেন, গড় বিনিয়োগের ক্ষেত্রে সূত্রে সবসময় কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। উদ্দীপকের আলোচনা শেষ। এবার দেখো প্রশ্নে কি বলা আছে। প্রথমে বলছে মূলধন বাজেটিং কি? ব্যবসা শুরু করার সময় আমরা যে অর্থ বিনিয়োগ করে একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করে, তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকে কি? সেই অর্থ বা বিনিয়োগকৃত মূলধন সেটাকে সঠিকভাবে, লাভজনক উপায়ে, পরিকল্পিতভাবে সেটা ব্যবহার করে, সদ্ব্যবহার করে সে সেখান থেকে মুনাফা অর্জন করবে, মুনাফা উপার্জন করবে। এটাই হলো তার মূল লক্ষ্য থাকে ব্যবসায়ীর। তো এই মুনাফা অর্জন করতে গেলে এটা একদিনের ব্যাপার না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। 1 বছর, 2 বছর, 3 বছরও লাগতে পারে তার বিনিয়োগকৃত অর্থ উঠে আসতে। তো সেই আগানোর জন্য বা সেই লক্ষ্যে আগানোর জন্য কি করতে হয়? একটা সঠিক বাস্তবসম্মত একটা পরিকল্পনা নিতে হয় এবং যে পরিকল্পনাটা দীর্ঘমেয়াদে বাস্তবায়িত হয়। তাহলে আমরা বলতে পারি মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন বাজেটিং হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই মূলধন বাজেটিংয়ের বেশ কয়েকটা পদ্ধতি আছে। পদ্ধতি কয়টা? পদ্ধতি হলো 4টা। গড় মুনাফার হার পদ্ধতি, বা যেটাকে আমরা বলি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। পেব্যাক সময় পদ্ধতি, যেটাকে বলি আমরা পিবিপি সংক্ষেপে, পেব্যাক পিরিয়ড। 3 নম্বরে হচ্ছে নেট বর্তমান মূল্য পদ্ধতি বা নেট প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে বলে এনপিভি। আর 4 নম্বরে হচ্ছে আভ্যন্তরীণ মুনাফার হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন, সংক্ষেপ করলে হবে আইআরআর। নবম দশম শ্রেণীর সিলেবাসে 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, আর একটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতিতে কি করা হয়? গড় মুনাফার হার পদ্ধতিতে তার প্রাক্কলিত আয় বা বিক্রয় থেকে যাবতীয় খরচগুলো বাদ দিয়ে দেখা হয় যে কি পরিমাণ মুনাফা সে অর্জন করলো, অর্থাৎ মুনাফার হার কত, শতকরা মুনাফার হার কত। 100 টাকা বিনিয়োগ করলে কত % সে লাভ করে, এটা 1 লক্ষ হোক 1 কোটি হোক পার্সেন্টেজে নিয়ে সেটা দেখে যে কত % তার মুনাফা করতে পারে।
আর পেব্যাক সময় পদ্ধতি যেটা, সেখানে কি আলোচনা করে? পেব্যাক সময় পদ্ধতিতে দেখে মূলত যে বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে সে রিটার্ন পাচ্ছে, কত বছর লাগছে তার সেই টাকা বা সেই বিনিয়োগকৃত অর্থ উঠে আসতে। ঠিক আছে? তো দেখো, ধরো একজন ব্যবসায়ী 5 লক্ষ টাকা বিনিয়োগ করলো, সে প্রথম বছর হয়তো লাভ করলো 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছর হয়তো লাভ করলো 2 লক্ষ টাকা, তৃতীয় বছর 4 লক্ষ টাকা মনে করো সে লাভ করলো। এখন সে যদি দ্বিতীয় বছরে, প্রথম বছর প্রতিষ্ঠান চালালো, দ্বিতীয় বছর চালালো, এরপর যদি সে বন্ধ করে দেয়, তাহলে আমরা কি বলবো যে তার প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থ উঠে আসছে বা লাভ হয়েছে? লাভ হয় নাই। বছর বছর বিক্রির ফলে তার লাভ হয়েছে ঠিকই, কিন্তু সে বিনিয়োগ করছিল 5 লক্ষ, আর এই 2 বছর মিলে তার আয় হয়েছে 3 লক্ষ। তাহলে 5 লক্ষ থেকে যদি 3 লক্ষ সে বাদ দেয়, তাহলে কিন্তু তার 2 লক্ষ টাকা এখনও ঘাটতি থাকে, এ টাকা সে এখনও তুলতে পারেনি। কিন্তু সে যদি পরের বছর ব্যবসা করে বা মুনাফা করে, তখন যদি 4 লক্ষ টাকা তার হয়, তখন কত হবে? তখন 5 লক্ষ টাকা হলো তার বিনিয়োগ, আর সে আয় করছে কত? 4, 2, 6, 7। 7 লক্ষ থেকে তার 5 লক্ষ বিনিয়োগকৃত টাকা বাদ দিলে 2 লক্ষ টাকা কিন্তু তার প্লাস অবস্থা বা তার মুনাফা হয়েছে। এখন বলা যাবে যে হ্যাঁ, প্রকল্পটা পরিচালিত করে ব্যবসায়ী লাভ করতে পারছে আর কি। কত? 2 লক্ষ টাকা লাভ করতে পারছে। এটা লাভজনক অবস্থায় থাকলেই সবসময় লাভ বলা যায় না। যেমন এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর লাভজনক অবস্থায় আছে, কিন্তু তার বিনিয়োগকৃত টাকা উঠে আসেনি, সেজন্য প্রকল্পটা যদি এখানে এসে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যবসায়ী লাভ করতে পারেনি বা পারবে না। কিন্তু সে যদি সামনে আরও প্রতিষ্ঠানটাকে চালানোর পরে সে যদি পরের বছর দেখে যে তার বিনিয়োগকৃত অর্থ ওঠার পরে কিছু টাকা তার কাছে থেকে গেছে, তাহলেই সে কেবলমাত্র বলতে পারে যে তার পরিচালিত প্রকল্পটি বা ব্যবসায়টি লাভজনক। আচ্ছা, এখন আমার যে মূল আলোচনা সেটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা। পেব্যাক সময় পদ্ধতি 1 নম্বরের সীমাবদ্ধতা আমরা বলতে পারি এটি কোনো লাভের হার নয়। অর্থাৎ পেব্যাক সময়ের মাধ্যমে আমরা কিন্তু লাভের হারটা জানতে পারি না, কত পার্সেন্ট লাভ করেছে এটি কিন্তু আমরা পেব্যাক সময়ের মাধ্যমে বলতে পারি না। এটা একটা সীমাবদ্ধতা, বা এটাকে বলতে পারি সীমাবদ্ধতার জায়গায় অন্য কথায় বলতে পারি অসুবিধা। তাহলে পেব্যাক সময় পদ্ধতির একটা অসুবিধা বা সীমাবদ্ধতা কি? যে এটি মূলত কোনো লাভের হার নয়। আরেকটি অসুবিধার কথা বা আরেকটি সীমাবদ্ধতা হলো পেব্যাক সময় পদ্ধতি সময় মূল্য, অর্থের সময় মূল্য বিবেচনা করে না। অর্থাৎ আমি ধরে নিলাম 3 বছর পরে আমার 2 লক্ষ টাকা লাভ হবে, আজকের দিনে আমি এটা ধরে নিলাম, কিন্তু 3 বছর পরে যদি আমার 2 লক্ষ টাকা লাভ হয়, তখনকার 2 লক্ষ টাকার যে মূল্য আর আমি এখন 2 লক্ষ টাকা যে ধরে নিলাম, এখন সেই 2 লক্ষ টাকার আগামী 2 বছর পরের 3 লক্ষ টাকার মূল্য কিন্তু এক না। এটা কেন? সুদের হার তারতম্যের কারণে। তোমরা জানো যে অর্থের সময় মূল্য কি? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, আজকের 3 লক্ষ আর আগামী 3 বছর পরের 3 লক্ষ কিন্তু এক না। এইটা পেব্যাক সময় পদ্ধতিতে বিবেচনা করতে পারে না, বা এটার দুইটার মধ্যে পার্থক্যটা নির্ণয় করতে পারে না, যে আজকের টাকা থেকে 3 বছর পরের টাকার মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। তো এটা একটা অসুবিধা। অর্থাৎ পেব্যাক সময় পদ্ধতি অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তাহলে কি বললাম? প্রধান দুইটা কারণ আমি বললাম। এক হলো এটি মূলত কোনো লাভের হার নয়, অর্থাৎ এর দ্বারা কত পার্সেন্ট মুনাফা করলো এটা প্রতিষ্ঠান জানতে পারে না কোনোভাবেই। আরেকটা হচ্ছে এটি অর্থের সময় মূল্য বিবেচনা করে না। তা না করলে কি সিদ্ধান্ত নিতে কিন্তু একটু জটিলতা পোহাতে হয়। আরেকটা সীমাবদ্ধতা আছে, একটি প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে যায়। অর্থাৎ একটি প্রকল্পই যদি থাকে, যদি একের অধিক প্রকল্প থাকে, তখন পেব্যাকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায়। কিভাবে? পেব্যাক যেহেতু সময় নির্ণয় করে, তাহলে যে প্রকল্পে আমার সময় কম লাগবে সেই প্রকল্পটা আমরা গ্রহণ করতে পারি। কিন্তু একটি প্রকল্প যখন হবে, তখন এই পেব্যাক দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না, কারণ তুলনা করার কেউ নাই। একের অধিক হলে তখন তুলনা করা যায় যে একটা থেকে 3 বছরের মধ্যে রিটার্ন পাবো, আর একটা থেকে 2 বছরে পাবো, তাহলে কম লাগছে সেটা অ্যাকসেপ্ট করি। কিন্তু পেব্যাকের ক্ষেত্রে একটি প্রকল্প হলে কারোর সাথে তুলনা করার থাকে না, বিধায় একটি প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যায় না পেব্যাক সময় পদ্ধতির মাধ্যমে, যেটি গড় মুনাফার হারের মাধ্যমে নেওয়া যায়। ওকে, এরপরে দেখো প্রকল্পের ARR নির্ণয় করো। গ নম্বরে বলেছে কি? ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার পদ্ধতি। তাহলে গ নম্বর দিয়ে আমরা লিখি ARR নির্ণয়, বা এটাকে আমি তোমাদের বোঝার জন্য লিখি, এটার মানে হলো গড় মুনাফার হার। গড় মুনাফার হারের সূত্র কি? গড় নিট মুনাফাকে ভাগ দিতে হবে গড় বিনিয়োগ দিয়ে। তাহলে প্রথম আমরা বের করি গড় নিট মুনাফা, অর্থাৎ নিট মুনাফার গড় করতে হবে।
আমাদের বছর বছর নেট মুনাফা কত আছে? প্রথম বছর 2 লক্ষ, দ্বিতীয় বছর 1,80,000, তৃতীয় বছর 2,20,000, চতুর্থ বছর 2,50,000। ভাগ দিতে হবে যত বছর তত দিয়ে গড় করার জন্য। তাহলে আমরা 4 দিয়ে যদি ভাগ করি টোটাল কত আসে একটু দেখি। প্রথম বছর 2 লক্ষ প্লাস 1,80,000, 1,80,000, তারপরে প্লাস 2,20,000 প্লাস 2,50,000, 8,50,000, 8,50,000। এটাকে ভাগ করব 4 দিয়ে, তাহলে কত আসে? 2,12,500, 2,12,500। এ গেল গড় নেট মুনাফা। এখন কি জানতে হবে? গড় বিনিয়োগ। খ নম্বরে আলোচনা করতে গিয়ে আমি গড় বিনিয়োগের সূত্রটা লিখে দিয়েছিলাম বা বলছিলাম, সেখানে কি ছিল? প্রাথমিক বিনিয়োগ যেটা ছিল তার সাথে আমি যোগ করছিলাম অবশিষ্ট মূল্য এবং ভাগ দিয়েছিলাম 2 দিয়ে। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ কত আছে? 10 লক্ষ টাকা, প্লাস অবশিষ্ট মূল্য কত আছে? 2 লক্ষ টাকা, ভাগ 2। তাহলে 12 লক্ষ টাকা, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কত আসবে? 6 লক্ষ। দেখো, সূত্রের প্রয়োজনে আমাদের 2টা জিনিস দরকার, একটা হলো গড় নেট মুনাফা আর একটা দরকার গড় বিনিয়োগ। তাহলে দুটোই আমরা পেয়ে গেছি। এখন সূত্রটা লিখে মান বসালেই কিন্তু অ্যান্সার চলে আসে। সুতরাং গড় মুনাফার হার, উপরে আমরা লিখব গড় নেট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ ইন্টু 100। তাহলে আমাদের গড় নেট মুনাফা কত হয়েছে? 2,12,500, 2,12,500। আর গড় বিনিয়োগ কত হলো? 6 লক্ষ। এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসে? 2,12,500 ভাগ 6 লক্ষ, এটা 0.3541, 0.3541 ইন্টু 100, তাহলে হবে 35.41। সাথে দিতে হবে কি একটা শতকরা চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন। তাহলে কিন্তু আমরা বুঝলাম যে কত হলো গড় মুনাফার হার? 35%-এর একটু বেশি। এরপর আসো প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করতে বলছে ঘ নম্বরে। পেব্যাক সময় নির্ণয় করতে গেলে আমরা কি জানি? যে আগে নগদ প্রবাহ বের করে নিতে হয়। নগদ প্রবাহ আগে বের করে নিতে হয়। তো নগদ প্রবাহ কিভাবে বের করে? ঘ নম্বরের আলোচনায় বলছি, নগদ প্রবাহ বের করতে হবে আগে। নেট মুনাফা দেওয়া থাকলে নগদ প্রবাহ বের করতে হয়। কেন? কারণ কি? কারণ নগদ প্রবাহ দিয়ে পেব্যাক করতে হয়। তাহলে এখানে তো আমাদের নগদ প্রবাহ নাই, দেওয়া আছে নেট মুনাফা। নেট মুনাফা থেকে নগদ প্রবাহ কীভাবে বের করে? এই নেট মুনাফার সাথে যোগ করতে হয় অবশিষ্ট মূল্য, অবচয়। নেট মুনাফার সাথে অবশিষ্ট মূল্য যোগ করতে হয়, সেটা হলো শেষ বছর, এটা পরে লিখছি। নেট মুনাফার সাথে তোমরা প্রথমে যোগ করবা কি? অবচয়। এটা হলো স্বাভাবিক। এরপরে অবশিষ্ট মূল্য যে উদ্দীপকে থাকবে সেই অবশিষ্ট মূল্যটা কি করতে হয়? যোগ করতে হয় শেষ বছরে। অবশিষ্ট মূল্য এটাও যোগ করতে হবে, কিন্তু এটা কখন? শেষ বছরে। অবশিষ্ট মূল্যটা শেষ বছরে যোগ করতে হয় যদি থাকে, না থাকলে নেট মুনাফা যোগ অবচয়। তাহলে এবার ঘ নাম্বারের জন্য প্রথমেই তোমরা বুঝে গেছো যে আমাদের কি নির্ণয় করতে হবে? নগদ আন্তঃপ্রবাহ, এটা আগে বের করতে হবে। তাহলে আমরা লিখি ঘ নাম্বার, নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। বিবরণ, এরপর যতগুলো বছর ততটা ঘর। বছর 1, 2, 3, 4। প্রথমে আমরা লিখব কি? লিখব নেট মুনাফা, যেহেতু এটা আমাদের প্রথমে দরকার। এর প্রথম বছর হলো 2 লক্ষ, দেন 1,80,000, এরপরে
2,20,000, এরপরে 2,50,000 যোগ অবচয়। অবচয়ের কথা এখানে সরলরৈখিক থাকলে আমরা সূত্রে করে নিতাম, কিন্তু এখানে বলা আছে প্রতি বছর 1 লক্ষ টাকা। তাহলে খুব সিম্পলভাবে প্রত্যেক বছরের নিচে 1 লক্ষ টাকা বসিয়ে দেই। আর কি বললাম যে অবশিষ্ট মূল্য থাকলে শেষের বছরে যোগ হবে। আমাদের এখানে কি অবশিষ্ট মূল্য আছে? দেখো তো উদ্দীপকে আছে, কত? 2 লক্ষ টাকা। তাহলে যোগ অবশিষ্ট মূল্য কোথায় যাবে? শেষের বছর। এটা হলো আমাদের শেষ বছর, এখানে এসে 2 লক্ষ টাকা যোগ হবে। তাহলে আমরা পাবো কি? আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। এবার যোগ করি, এখানে হবে 3 লাখ, এখানে 2,80,000, 3,20,000, 5,50,000। এই তো আন্তঃপ্রবাহ আমরা পেয়ে গেছি। এখন আমরা পেব্যাক নির্ণয় করতে পারবো। সুতরাং এখানে আমরা কি লিখবো? এখানে সুতরাংটা দরকার নেই, এখানে লিখবো আমরা পেব্যাক সময় নির্ণয়। এখন আমরা পেব্যাক সময় নির্ণয় লিখে পেব্যাকের জন্য যে ছক আছে সেই ছক কাটব। বছর নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ যেটা বের করলাম, ব্যবধানের বর্গ। ওকে, যতগুলো বছর তার থেকে একটা বেশি নিতে হবে। 0, এরপরে 1, 2, 3, 4, 4টা বছর। এজন্য 0 সহ আমরা নিচে নিচে 0, 1, 2, 3, 4 এটা আমরা লিখলাম। 0, 1, 2, 3, 4। দেখো এবার নগদ আন্তঃপ্রবাহ 0, 0তে কী হয়েছে? আমরা টাকা ইনভেস্ট করেছি বা ব্যবসায়ী টাকা বিনিয়োগ করেছে, সেক্ষেত্রে তার টাকা কি বাইরে চলে গেছে, নিজের কাছে আসেনি, বাইরে গেছে। বিনিয়োগ করা মানে খরচ করা। কত টাকা সে প্রাথমিক বিনিয়োগ করছে? 10 লক্ষ টাকা। তাহলে -10 লক্ষ। প্রথম বছর সে কত পেল? 3 লক্ষ টাকা তার নগদ আন্তঃপ্রবাহ। দ্বিতীয় বছর 2,80,000, তৃতীয় বছর 3,20,000 এবং চতুর্থ বছর 5,50,000। এটা হলো তার চিত্র, ঠিক আছে। এরপরে এটা ক্রমযোজিত নগদ প্রবাহ। এই ছকটা ক্রমযোজিত নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। এই হলো ছক। বছর, নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোগ হয়ে হয়ে আসবে। এখানে কিছু না থাকলে কি থাকে? 0, 0 প্লাস -10 লক্ষ। 0-র সাথে যদি আমরা যোগ করি -10 লক্ষ, কত হবে? অ্যান্সার কিন্তু -10 লক্ষ হবে, তাই না? তাহলে এখানে আমাদের প্রথম 0তে যেটা থাকবে, কৌশলটা হলো 0তে যে নগদ প্রবাহ থাকবে এখানেও সেটাই বসাইতে হবে। এবং সেটা কিভাবে আসলো সেটার ব্যাখ্যা যদি জানতে চাও, তাহলে 0-র সাথে যদি আমরা প্লাস করি -10 লক্ষ, তাহলে অ্যান্সার আসে -10 লক্ষ। এরপর কি করব? এই 10 লক্ষ টাকা নিয়ে তো আমি শুরু করলাম। এখন প্রথম বছর আমার মুনাফা হয়েছে 3 লাখ। তাহলে আমার যতটুকু ঘাটতি ছিল তার থেকে 3 লাখ কমাতে হবে। কিভাবে? 10 লক্ষ টাকা খরচ হয়েছে, প্লাস হয়েছে 3 লাখ, প্লাস 3 লাখ। এখনও আমার 7 লাখ টাকা ঘাটতি আছে, মানে মাইনাস। পরের বছর আমার লাভ হলো 2,80,000, 2,80,000 টাকা আসাতে আমার এখনও ঘাটতি থাকে -4,20,000। এটার সাথে পরের বছর আমার প্লাস হইল 3,20,000, তাহলে -1 লক্ষ টাকার ঘাটতি এখনও রয়ে গেছে। এটার সাথে প্লাস হলো 5,50,000। এবার আমার 4,50,000 টাকা খরচ বাদ দেওয়ার পরে আমার কাছে লাভ হিসাবে আছে। এখন আমি বসানো যেহেতু শেষ, সুতরাং পেব্যাক সময়। দেখো আমাদের ক্রমযোজিতর ঘরে শেষ ঘাটতি কোন বছরে ছিল? আমরা শেষ ঘাটতির অভিজ্ঞতা রয়েছে আমাদের কবে?
এই যে তৃতীয় বছরে, এরপরে আমরা লাভের মুখ দেখতে শুরু করছি। তাহলে 3 এই বছরটা আমার পুরাই লাগছে, যোগ এরপরে যে 1 লক্ষ টাকা ঘাটতি ছিল, এই ঘাটতির টাকাটা আমি পরের বছরের নগদ প্রবাহ থেকে কমিয়ে নিছি। তাহলে আমার পরের বছর নগদ প্রবাহ 5,50,000, অর্থাৎ এই যে 1 লক্ষ টাকা ঘাটতি, এই 1 লক্ষ টাকা আছে কোনটার মধ্যে? 5,50,000 মধ্যে। তো সেটার কত অংশ কীভাবে বের করে? উপরে লিখতে হবে আমাদের ক্রমযোজিত টাকা শেষ মাইনাস বছরের, এবং নিচে লিখতে হবে নগদ প্রবাহের টাকা পরের বছরের এত বছর। এবার দেখি 3 যোগ 1 লক্ষকে ভাগ দিতে হবে 1 লক্ষ ভাগ 5,50,000, 0.1818, 0.18 আবারও 18 ব্র্যাকেট দিয়ে বছর। দশমিকের পরে 2 ঘর নিলেই হয়, তাহলে যোগ করলে হবে 3.18 বছর। অর্থাৎ 3 বছরের থেকে একটু বেশি সময় লেগেছে, 3 বছরের থেকে একটু বেশি সময় লেগেছে তার বিনিয়োগকৃত অর্থ উঠে আসার জন্য, বা বিনিয়োগকৃত অর্থ সে তুলতে সময় লাগছে 3 বছরের একটু বেশি সময়। ঠিক আছে, এটা হলো একটা প্রকল্পের ক্ষেত্রে আমরা পেব্যাক নির্ণয় করলাম। এখন এই একটা প্রকল্প থেকে যদি তোমাকে বলে যে এই প্রকল্পটাকে আমি চালাবো নাকি বন্ধ করে দিব, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়, কারণ আর কার সাথে তুলনা করব সেটা কিন্তু নাই। তাহলে আমাকে এখান থেকে লাভ করতে গেলে মিনিমাম 3 বছর চালাতে হবে। এখন আমি 3 বছর তো নাও চালানোর ইচ্ছা রাখতে পারি, যে তার আগে আমার প্রকল্পটা হয়তো বন্ধ করা লাগতে পারে, যে তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই ছিল আজকের লেসন। আজকে তোমাদের 2টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। একটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি ARR, আর একটা হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। আশা করি তোমরা এত সময় মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো, এবং কোথাও কোনো সমস্যা থাকলে সেটি তোমরা আইডেন্টিফাই করে রাখবে। এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে সেটি জানাতে ভুলবে না। আশা করি পরের ক্লাসে সেটির উপর আলোচনা করতে পারবো। তোমরা সবাই ভালো থাকো। এই করোনা মহামারীতে বাসায় অবস্থান করো, বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।